আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, প্রিয় সহকর্মীবৃন্দ ও বাংলাদেশের যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগত। আমি আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে নিয়মিত পড়ালেখা করছো। এখন আমার এই অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছো, তারা ক্লাসটিকে অন্য বন্ধুবান্ধবীদের শেয়ার করে দেওয়া যাতে তারা অংশগ্রহণ করতে পারে। বিশেষ করে গত 9 তারিখ থেকে এইচএসসি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেই সব নবাগত শিক্ষার্থীদের বন্ধুদেরকে তোমরা অ্যাড করে নাও যাতে তারা হারুন মোল্লা ডিগ্রি কলেজের আমার এই ক্লাসটিতে অংশগ্রহণ করে সেখান থেকে শিক্ষা লাভ করতে পারে। আর যারা নবাগত শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন কলেজে পছন্দ বা এখনও আবেদন করো নাই বা আবেদন করেছো, তারা আমাদের কলেজটিকে তোমাদের পছন্দের তালিকায় রাখবে এই আশা ব্যক্ত করি। এবং সাথে সাথে তোমরা হারুন মোল্লা ডিগ্রি কলেজ মিরপুর 12, পল্লবী, ঢাকা 1216 স্বাগত হাউজিংয়ের পাশেই অবস্থিত নিজস্ব 2 বিঘা জায়গার উপর 8ম তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন, সেখানে তোমরা পরিদর্শন করতে পারো। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীর বন্ধুদের যারা 2020 সালের এইচএসসি ভর্তি হবে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলেজ ক্যাম্পাসটিকে পরিদর্শন করার জন্য। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার ক্লাসটি শুরু করি। আমি আজকে শ্রেণী একাদশ দ্বাদশ অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি মৌলিক সমস্যা ও সমাধানের আমরা আজকে লাস্ট ক্লাস। এর আগে আমার 7টা ক্লাস আমাদের ফেসবুকে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ওগুলো দেখে নিও। ক্লাসগুলো ফেসবুকে দেওয়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে ইউটিউব চ্যানেলেও তোমরা এই ক্লাসগুলো পাবে। তাহলে আজকে আমরা একটি মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আজকের প্রথম অধ্যায়ের লাস্ট বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাল্টিমিডিয়া ক্লাসের সাহায্যে ওই বিষয়টি বোঝার চেষ্টা করি। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। দেখো, আমরা চলে এসেছি আমাদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের সামনে। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাল্টিমিডিয়া ক্লাসের সাহায্যে আজকে বিষয়টি বোঝার চেষ্টা করি। তাহলে হারুন মোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগতম। এই যে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, যেটার বর্ণনা আমি দিলাম, তার বাস্তব চিত্র এখানে তুলে ধরা আছে। আমাদের হারুন মোল্লা ডিগ্রি কলেজের ইয়ার নাম্বার 13-18-78। আশা করি যারা নবাগত শিক্ষার্থী বন্ধুরা আছো, তারা অবশ্যই হারুন মোল্লা ডিগ্রি কলেজকে তোমাদের পছন্দের তালিকায় রাখবে এই আশা ব্যক্ত করি। কলেজটি 8ম তলা বিশিষ্ট 2 বিঘা জমির উপর স্থায়ী ক্যাম্পাস এবং লিফট জেনারেটর সহ আধুনিক যত সুযোগ সুবিধা আছে বাংলাদেশের কলেজগুলোতে, তার মধ্যে আধুনিক ডিজাইন সম্মত বা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনার ডিজাইন অনুসারে এই কলেজগুলো ডিজাইন করা আর কি। তোমরা ইচ্ছা করলে আমাদের এই লাইনে অফিসে যোগাযোগ করতে পারো। আমাদের কলেজের অফিসের মোবাইল নাম্বার 01309, তারপরে ইয়ের নাম্বারটা 13-18-78। এই নাম্বারে ফোন করলে তোমরা কলেজ থেকে কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আবার আমি ইয়ের নাম্বারটা বড় করে দিয়ে দিলাম, যে যাতে তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, আমাদের কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় 3 বিভাগে চালু আছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী। আশা করি এবং তোমরা যদি এই কলেজ ক্যাম্পাসটি পরিদর্শন করো, তা তোমাদের ভালো লাগবে।
এখন আমার শিক্ষক পরিচিতি আমি অলরেডি বলেছি, তারপরে আবার দেখো, আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা ডিগ্রি কলেজ, মিরপুর 12, পল্লবী, ঢাকা। এখানে আমার একটা ছবি সংযোজন আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ইচ্ছা করলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কলেজে আসলে আমার সাথে দেখা হবে আশা করি। এরপরে আসি পাঠ পরিচিতি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় অর্থনীতি, অধ্যায় প্রথম, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তাহলে বেসিক ইকোনমিক্স প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। তাহলে এই ক্লাসটা যাদের জন্য, সেই প্রিয় শিক্ষার্থীদের বন্ধুদের ছবির একটি অংশ আমরা উপস্থাপন করছি। এরকম আমাদের কলেজে তোমার এক একটা রুমে শত শত শিক্ষার্থীরা ক্লাস করে থাকে এবং আমাদের ইউনিফর্মও তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখন আমরা আজকের বিষয়বস্তুটা বোঝার জন্য কিছু ছবির মাধ্যমে আমরা উপস্থাপন করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেই ছবিগুলো দেখে বিষয়বস্তুটা চিহ্নিত করার জন্য একটু চিন্তা করো। তো দেখো, এখানে একটি কলা দেয়া আছে, একটা যে কোনো দ্রব্য মনে করো। তাহলে এখানে একটি কলার দাম, তার মানে একটি কলার দামের বিষয়টা দেওয়া আছে। আর এখানে দেখো অনেকগুলো কলা আছে, তাহলে এখানে অনেকগুলো কলার দাম বিষয়টা এরকম আসছে, তাই না? তাহলে এখানে একটি বিষয় আর এখানে অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো একটু খেয়াল রাখো। তারপর আরও ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটি তোমার কারখানার উৎপাদন দেওয়া আছে, এখানে অনেকগুলো কারখানার উৎপাদন দেওয়া আছে। দেখো, বিভিন্ন কারখানা থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী বোঝানোর জন্য আমরা ছবিটা সংযোজন করেছি। তাহলে এখানে অনেকগুলো কারখানার উৎপাদনের বিষয় দেওয়া আছে, তার মানে কি একটি আর অনেকগুলো বিষয় দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকের আমরা পাঠ শিরোনামটা নির্ধারণ করতে পারি। তাহলে আজকের পাঠ শিরোনাম হলো ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আমরা অর্থনীতি পড়ি, যারা অর্থনীতির ছাত্র, তাদের আমাদের এই বিষয় সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স বিষয়টা কী, তার সংজ্ঞা কী, কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা একটু আজকে শিখব। এখন আসি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে জানি। ব্যষ্টিক অর্থনীতি ইংলিশে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। দেখো, মাইক্রো ইকোনমিক্স বা অর্থনীতির যে দুটি শাখা হতে পারে, সেই বিষয়টি কিন্তু প্রথমে এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এই বিষয়টিকে উপস্থাপন করেন। সেটা হলো র্যাগনার ফ্রিশ। তার জন্ম 3রা মার্চ 1895 অসলো, নরওয়েতে। মৃত্যু 1973 সালে অসলো, নরওয়েতে ইউনিভার্সিটি অফ অসলো শিক্ষা গ্রহণ করেন। তার একটা বিখ্যাত গ্রন্থের নাম থিওরি অফ প্রোডাকশন। নোবেল পুরস্কার লাভ করেন 1969 সালে। ইনি কিন্তু এই অর্থনীতির ব্যষ্টিক এবং সমষ্টিকে, ব্যষ্টিক অর্থনীতির বিষয়টার ধারণা ইনি প্রথমেই নিয়ে আসেন। তাহলে এখন আমরা জানি যে ব্যষ্টিকের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো, যার প্রাচীন গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে। মাইক্রো শব্দের অভিধানের অর্থ হলো ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, তখন তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। এটা সিম্পলভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে আশা করি এটাই সুবিধা তোমাদের জন্য। তাহলে এটা কোথা থেকে এসেছে, এই শব্দটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ কি এটা এমসিকিউর মধ্যে দিয়ে দেয়। তাহলে অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। যেমন একজন ব্যক্তির আয়, একটি দ্রব্যের দাম, একজন ব্যক্তির ভোগ, একটি দ্রব্যের চাহিদা ইত্যাদিকে বলা হয় আমাদের ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। তাহলে ওনার বিষয়টা আবার একটু বলা আছে। 1933 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ সর্বপ্রথম এই শব্দটি অর্থশাস্ত্রে ব্যবহার করেন। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্টেপে যাই। তাহলে এর কতগুলো একটা প্রবাহ চিত্র আছে। দেখো যে ব্যষ্টিক অর্থনীতি আসলে কীভাবে কাজটা করে
সেই বিষয়টি আমি উপস্থাপন করেছি এরকমভাবে। মাইক্রো ইকোনমিক্স থিওরি বা ব্যষ্টিক অর্থনীতির তত্ত্বটা কীভাবে দেখো একটা প্রবাহ মানে কি উৎপাদন মূল্য নির্ধারণের বিষয়টা আসে, তারপরে আসে হলো বন্টন তত্ত্ব বা থিওরি অফ ডিস্ট্রিবিউশন, তারপরে আসে কল্যাণমূলক অর্থনৈতিক তত্ত্ব, থিওরি অফ ইকোনমিক্স ওয়েলফেয়ার। এরপর দেখো উৎপাদন মূল্য তত্ত্বর আবার কতগুলো বিষয় আছে। সেটা হলো 1 নম্বরে আসছে চাহিদা তত্ত্ব, থিওরি অফ ডিমান্ড। তারপরে আসে যে উৎপাদন ও ব্যয় তত্ত্ব, থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট। এরপর দেখো আবার বন্টন তত্ত্বের আবার কতগুলো ক্লাসিফিকেশন আছে। সেটার মধ্যে কি কি আছে খেয়াল করো। মজুরি আছে, ওয়েজেস আছে, তারপর আছে খাজনা বা রেন্ট, তারপর আছে দেখো সুদ বা ইন্টারেস্ট, তারপর আছে প্রফিট বা মুনাফা বা প্রফিট। তাহলে এইগুলো হলো তোমার ব্যষ্টিক অর্থনীতির তত্ত্বের মধ্যে এই বিষয়গুলো থাকবে। তাহলে মূলত প্রথম 3টা বিষয় উৎপাদন মূল্য নির্ধারণ, বন্টন তত্ত্ব, কল্যাণমূলক অর্থনীতি তত্ত্ব। এবং উৎপাদন মূল্য নির্ধারণের 2টা বিষয় আছে, চাহিদা তত্ত্ব এবং উৎপাদন ব্যয় তত্ত্ব। আবার বন্টন তত্ত্বের মধ্যে 4টা বিষয় আছে। তার মানে কি তোমার দ্রব্য উৎপাদিত হবে, সেই উৎপাদিত দ্রব্য উৎপাদন হওয়ার পরে সেই দ্রব্যটা মার্কেটে যাওয়ার পরে যেখান থেকে যে অর্থটা আসবে সেই অর্থটা কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা মাইক্রো ইকোনমিক্সের একটা বিষয়। যেমন মজুরি, শ্রমিক যারা কাজ করবে তাদের মজুরি পাবে, জমির খাজনা দিতে হবে, ব্যাংকের থেকে যদি লোন নিয়ে থাকো তার সুদ দিতে হবে এবং মালিক তার মুনাফা পাবে। এইবার আসি আমরা সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের ধারণা দেন এই লর্ড কেন্স। দেখো উনি 5 জুন 1883 সালে ক্যামব্রিজ যুক্তরাজ্যে, তারপর 1964 সালে উনি মারা যান। শিক্ষা তিনি কিংস কলেজ থেকে। তার বিখ্যাত গ্রন্থের নাম দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়, ইন্টারেস্ট অ্যান্ড মানি। এটা কিন্তু এমসিকিউ এর মধ্যে আসে যে এই গ্রন্থটির কে প্রবর্তন করেন। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়, ইন্টারেস্ট অ্যান্ড মানি 1936 সালে তিনি প্রদান করেন। সমষ্টিক অর্থনীতির ধারণাটা প্রদান করেন তাহলে কেন্স, আর ব্যষ্টিক অর্থনীতির ধারণাটা প্রদান করেন রাগনার ফ্রেশ। এই কথাটা তোমরা মাথায় রাখবে। এখন আমরা সমষ্টিক অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করি। সামষ্টিক অর্থনীতি ইংরেজি শব্দ হলো ম্যাক্রো, এর গ্রিক শব্দ ম্যাক্রোস, যার বাংলা অর্থ হলো বড় বা বৃহৎ বা লার্জ বা হোল। অর্থনীতির আওতাভুক্ত কোনো বিষয়কে যখন সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয় তখন তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। তার মানে কি সামগ্রিকভাবে যখন আলোচনা করবে তাহলে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করা হয় তখন তাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। এইভাবে কিন্তু মনে রাখলে হয় সোজাভাবে। এরপর আসো তার এর উদাহরণগুলো কীরকম হতে পারে। সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ভোগ বা জাতীয় আয়, জাতীয় সঞ্চয় সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। তার মানে যদি তোমার উদাহরণ দিতে হয় যে সামষ্টিক অর্থনীতির উদাহরণ দাও, তখন তুমি এভাবে উদাহরণগুলো উপস্থাপন করতে পারো পরীক্ষায়। বা তোমার এটা কিন্তু সবসময় লাগে যে যারা ইকোনমিক্সের পরবর্তীতে তোমরা ইন্টারমিডিয়েট পাস করার পর অনার্স পড়বে, অনার্স শেষ করার পরে চাকরি জীবনের ক্ষেত্রে ভাইবার এগুলো জিজ্ঞেস করতে পারে। এখন উনি 1936 সালে লর্ড জে.এম. কেন্স দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয় ইন্টারেস্ট মানে গ্রন্থটি প্রকাশের পর সামষ্টিক অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পায়। তাহলে দুইজন দুইটা বিষয়ের উপরে এই কেন্স কিন্তু সামষ্টিক অর্থনীতির ধারণা প্রবর্তন করেন। এরপর আসলে শিক্ষার্থী বন্ধুরা এর একটি প্রবাহ চিত্র আমরা দেখব। সামষ্টিক অর্থনীতির তত্ত্বটা কীভাবে কাজ করে একটু খেয়াল করো। একটা হলো আয় ও নিয়োগ তত্ত্ব, থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। তারপর আসো যে সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি, থিওরি অফ জেনারেল প্রাইস লেভেল অফ ইনফ্লেশন। তারপর আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধি তত্ত্ব, থিওরি অফ ইকোনমিক্স গ্রোথ। এরপর আমরা দেখি সামষ্টিক বন্টন তত্ত্ব, ম্যাক্রো থিওরি অফ ডিস্ট্রিবিউশন। এরপর আবার আয় ও নিয়োগ তত্ত্বের কতগুলো বিষয় আছে দেখো খেয়াল করো। সেটা হলো ভোগ তত্ত্ব, থিওরি অফ কনজামশন ফাংশন। তারপর হলো বিনিয়োগ তত্ত্ব, থিওরি অফ ইনভেস্টমেন্ট। এরপরে সাধারণ দামস্থার মুদ্রাস্ফীতির আবার ক্লাসিফিকেশন আছে খেয়াল করো। অর্থের যোগান মানে সাপ্লাই, আর অর্থের চাহিদা ডিমান্ড অফ ফর মানি। তাহলে সামষ্টিক অর্থনীতির প্রবাহ চিত্রের বিষয়টা হলো কি, সামষ্টিক অর্থনীতির প্যাটার্নটা কি, কীভাবে সে অর্থনীতির কাজটা করে সেই বিষয়গুলো আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাইলাম স্টেপ বাই স্টেপ। এরপর আসো শিক্ষার্থী বন্ধুরা
ব্যষ্টিক সমষ্টি অর্থনীতির মধ্যে পার্থক্যটা জানা খুবই জরুরি। ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স পরীক্ষায় আমাদের অনুধাবনমূলক কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। আর জ্ঞানমূলক কোশ্চেনের ব্যষ্টিক অর্থনীতি কী, সমষ্টিক অর্থনীতি কী আসতে পারে। আবার অনুধাবনমূলক কোশ্চেনে ব্যষ্টিক সমষ্টির মধ্যে হয়তো 5টি পার্থক্য দিতে পারে অথবা 3টি পার্থক্য উল্লেখ করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা বিষয়গত পার্থক্য দেব ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি। দেখো, তারপর সময়গত পার্থক্য। অর্থনীতি যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র একক বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থনীতি যে শাখা অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক বিশ্লেষণ করে তাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি বলে। এখানে একটু কারেকশন আছে, এটা ঠিক করে নিও তোমরা। তারপরে হলো অর্থগত পার্থক্য। ব্যষ্টিক বা মাইক্রো শব্দ অর্থ হলো ক্ষুদ্র, আর সামষ্টিক অর্থ হলো বৃহত্তর, এটাও ঠিক করে নেবে। তারপরে হচ্ছে উদ্ভবগত। মাইক্রো শব্দের গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে, আর ম্যাক্রোস থেকে এসেছে। এই দুটো মাথায় রাখতে হবে। এখানে আলোচনা ক্ষুদ্র ক্ষুদ্র দিকে আলোচনা করে, আর এখানে সামগ্রিক দিকে আলোচনা করে। তারপরে বিশ্লেষণগত পার্থক্য। এতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে, আর এতে সমগ্র অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে। তাহলে ব্যষ্টিক অর্থনীতির আওতা পরিধি ক্ষুদ্র, এর আওতা পরিধি ব্যাপক। ব্যষ্টিক ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতি বিজ্ঞান ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, আর আধুনিক অর্থনীতি বিজ্ঞান সামগ্রিক অর্থনীতির সমর্থক। তাহলে এই বিষয়গুলো আমরা আবার একটু দেখে নিই। তাহলে এখানে দুইটা বিষয় একটু তোমরা ঠিক করে নিও। সংজ্ঞাগত বিষয় দ্বিতীয়টায় দেখো লাস্টে লেখা আছে ব্যষ্টিক অর্থনীতি হবে, যে সামগ্রিকভাবে আলোচনা করলে তখন তাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি। তারপর ব্যষ্টিক অর্থনীতির অর্থ হলো কি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, সামষ্টিক অর্থনীতি হলো বৃহৎ বিষয়। এই দুটো একটু তোমরা ঠিক করে নিও, কারেকশন করে নিও। তাহলে চলো যাই আমরা। তাহলে ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আমরা জানি যে রিলেটিভ ইম্পর্টেন্স অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। বর্তমান অর্থনীতি শুধু মানুষের অর্থনৈতিক কার্যগুলি নিরপেক্ষ বিশ্লেষণ করে না, সমস্যা সমাধানের পথও নির্দেশ করে। তাই অধ্যাপক পীযূষ যথার্থ বলেছেন, আমাদের আবেগ বা দার্শনিকের আবেগ নয়, জ্ঞান কেবল জ্ঞানের উদ্দেশ্য নয়, বরং আমাদের জ্ঞান যার সাহায্যে রোগ নিরাময় করা যায়। তাহলে ব্যষ্টিক অর্থনীতির বিভিন্ন ধারণা, বিষয়, বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। বিভিন্ন বিষয়ের সামগ্রিক বিশ্লেষণ এখানে অনুপস্থিত। অন্যদিকে অর্থনীতির বিভিন্ন ধারণা বা বিষয়ের সামগ্রিক বিশ্লেষণ সামষ্টিক অর্থনীতি করা হয়। এরা পরস্পরের প্রতিযোগিতা নয়, বরং পরস্পরের পরিপূরক। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির গুরুত্ব লেখো বা একে অপরের পরিপূরক, অর্থাৎ তুমি ব্যষ্টিক অর্থনীতি না হলে তুমি সামষ্টিক অর্থনীতি পাবে না। শুধু ব্যষ্টিক অর্থনীতি দিয়ে একটি দেশের সামগ্রিক অবস্থা বোঝা যাবে না। একটি দেশের সামগ্রিক অবস্থা বুঝতে গেলে সামষ্টিক অর্থনীতি লাগবে, আর সামষ্টিক অর্থনীতির বিষয়গুলো বুঝতে গেলে আবার তোমার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো লাগবে। সুতরাং ব্যষ্টিক অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক একে অপরের পরিপূরক। একটি অপরটি ছাড়া তুমি চলতে পারবে না, বা তুমি এর থেকে পরিপূর্ণ ধারণা বা জ্ঞান লাভ করতে পারবে না। এখন ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতির পৃথকীকরণের প্রয়োজনীয়তা কেন? দেখো, দুইটা বিষয় আলাদা কেন হলো। 1930 সালে 30 দশকে অর্থনীতিবিদ সক্রিয়ভাবে ব্যাখ্যা করার প্রয়াস পেলে সামষ্টিক অর্থনীতির উদ্ভব ঘটে। তখন থেকে ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির দুটি শাখা সুস্পষ্ট হয়ে ওঠে। অর্থনীতির ব্যাপকতা ও সমগ্র উপলব্ধি করার প্রয়োজন। 1933 সালে রাগনার ফ্রেড অর্থনীতিকে মাইক্রো ম্যাক্রো অর্থনীতি নামে দুই ভাগে ভাগ করেন। তাহলে দুইটা ভাগে ভাগ করা রাগনার ফ্রেশ। তারপর হচ্ছে এর কারণ কি? দেখো, সঠিক অর্থনৈতিক বিশ্লেষণের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, জাতীয় আয় নির্ধারণের জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, বাণিজ্য চক্র, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক একক সমূহের আচরণ সম্পর্কে ধারণা লাভ ইত্যাদির জন্য কি ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি পৃথককরণ করার প্রয়োজন ছিল। তাহলে কোশ্চেন হলো যে ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি কেন আমি আলাদা করা দরকার? আলাদা করার জন্য এই তোমার 7টা পয়েন্ট দেওয়া আছে, এই কারণে বিভক্তি করা প্রয়োজন। এরপরে আসো দাম প্রক্রিয়া, প্রাইস মেকানিজম। এটা হলো অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক, উনি এটা উদ্ভাবন করেন যে দাম ব্যবস্থা এমন একটি অর্থনৈতিক পদ্ধতি যা ধনতান্ত্রিক সমাজ উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি সামগ্রিক অর্থনীতি পরিচালিত হয়। ধনতান্ত্রিক প্রত্যেক ব্যক্তি আপন ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেয়, সরকার নিয়ন্ত্রণ করে না বলেই চলে। তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আপাতত দৃষ্টিতে সুশৃঙ্খল মনে হলেও প্রকৃতপক্ষে তা একটি অদৃশ্য শক্তি বা প্রক্রিয়া দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। অর্থনীতি অ্যাডাম স্মিথ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একটি অদৃশ্য ইন্ডিভিজুয়াল হ্যান্ড এসওয়াই ব্যক্তি স্বার্থের দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। তাহলে দাম ব্যবস্থা হলো কি? তোমার দ্রব্যটা মার্কেটে যাওয়ার পরে ক্রেতা বিক্রেতা দর কষাকষি করে দ্রব্যের দাম নির্ধারণ করবে। তার মানে কি? এটাই হচ্ছে দাম প্রক্রিয়া, যে তুমি একটা দ্রব্যের দাম
ইচ্ছামতো দ্রব্যের দাম নির্ধারণ করলে যে আমার দ্রব্যের দাম হলো 5,000 টাকা, আসলে মার্কেটে যাওয়ার পরে মানুষ যাচাই বাছাই করে বলছে না বা এটার দাম 3,000 টাকা, সর্বোচ্চ হয়তো জিনিসের দাম 3200 টাকা নির্ধারণ হলো। তাহলে এই যে দামটা নির্ধারণ হলো এটাই কি বলা হয় প্রাইস মেকানিজম বা দাম প্রক্রিয়া। তাহলে আজকের পাঠ শেষে আমরা শিক্ষা গ্রহণ করলাম মাইক্রো শব্দের অর্থ কী, ম্যাক্রো শব্দের অর্থ কী, ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সামষ্টিক অর্থনীতি কাকে বলে। ব্যষ্টিক অর্থনীতি 2টি উদাহরণ দিতে পারবে তুমি, সামষ্টিক অর্থনীতি 3টি উদাহরণ দিতে পারবে। এরপরে দেখো আমরা বাড়িতে এই কাজটা করবো, একটা সৃজনশীল কোশ্চেন সিকিউ দেখো, জ্ঞানমূলক কোশ্চেন আমরা কয়েকটা দিয়ে দিলাম। ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি, দাম প্রক্রিয়া কী, আর অনুধাবনমূলক কোশ্চেন ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায়, এই বিষয়টা আমরা একটু পড়ে নেব। এরপর আসো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, সিম্পল এমসিকিউ। কোনটি ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়? দেখো বন্টন তত্ত্ব। কোন অর্থনীতিতে সর্বপ্রথম ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি দুটি ব্যবহার করেন? রাগনার ফ্রিশ, এইটা মাথায় রাখতে হবে, এটা প্রায় এমসিকিউ এটা দিয়ে দেয়। এরপরে বহুপদী সমতা সূচক বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি যথাক্রমে কী থেকে উদ্ভব হলো দেখো, এইখানে বিষয়টা উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ মাইক্রো আর ম্যাক্রোস অর্থনীতির আংশিক এবং পূর্ণাঙ্গ ক্ষুদ্র বৃহৎ বিষয় নিয়ে আলোচনা করে। এই 1 আর 3 এটা হলো অ্যান্সার। এটা আমরা এমসিকিউ সম্পর্কে একটা ধারণা লাভ করলাম। তাহলে করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের করণীয় কি? আজকের আমাদের পাঠের মূল বিষয়বস্তু আমাদের শেষ করলাম। তাহলে আজকের পাঠে আমরা যে বিষয়টি জানলাম যে অর্থনীতির 2টি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স, তাদের সংজ্ঞা, তাদের পার্থক্য, তাদের পৃথকীকরণের প্রয়োজনীয়তা এবং তাদের পারস্পরিক গুরুত্ব, এই বিষয়গুলোর আমরা ধারণা লাভ করলাম, কারণ এখান থেকেও তোমার সৃজনশীল কোশ্চেন আসতে পারে। তাহলে করোনা পরিস্থিতিতে আমরা কি কি করব এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে হাত ধৌত করা, শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখা, সব সময় বাসায় অবস্থান করা, নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত থাকা, নিয়মিত লেখাপড়া করা, বাবা মায়ের কথা শোনা, অনলাইন ক্লাসে পড়া প্রতিদিনে কমপ্লিট করা। এখন এবার একটু আসি, আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের ভর্তি কার্যক্রম চলছে। যারা 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে চাও, তারা হারুন মোল্লা ডিগ্রি কলেজে তোমাদের সুস্বাগতম জানাচ্ছি। আমাদের হারুন মোল্লা ডিগ্রি কলেজের ইএন নাম্বার 131878। কলেজটি 8ম তলা বিশিষ্ট অত্যাধুনিক কলেজ এবং এখানে সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারের নেতৃত্বে কলেজটি পরিচালিত হচ্ছে এবং কলেজটির অন্যতম উপদেষ্টা আমাদের অভিভাবক, আমার প্রিয় এমপি মহোদয়, ঢাকা 16 আসনের আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা স্যার এবং তারই বড় ভাই আমাদের প্রিয় স্যার আলহাজ এখলাসউদ্দিন মোল্লা স্যার, উনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান গভর্নিং বডি সহ ওনাদের নেতৃত্বে হারুন মোল্লা কলেজটি এগিয়ে যাচ্ছে এবং পরিচালিত হচ্ছে। কলেজে অনলাইনের আবেদন করার ব্যবস্থা আছে। তোমরা বাইরের থেকে যারা আবেদন করছো সেখানে অনেক তোমাদের পয়সা কড়ি খরচ হচ্ছে, তার থেকে অল্প যেটা একান্ত বোর্ডের যে কস্টিংটা আছে সেটাই লাগবে, বাড়তি কোনো পয়সা লাগবে না। একটি ছাত্রছাত্রীর দোকানে যে করতে গেলে অনেক পয়সা কড়ি ব্যয় করতে হচ্ছে, দেখছো 100-150 টাকা করে একটা আবেদনের জন্য নিচ্ছে। তোমরা আমাদের কলেজে যে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের আর্থিক সাশ্রয় হবে অনেক। এবং অনেক যে কলেজগুলো আছে সেই কলেজগুলো থেকে ঢাকা শহরে যে কগুলো কলেজ আছে তার থেকে কোনো দিক দিয়ে হারুন মোল্লা ডিগ্রি কলেজ কোনো অংশে পিছিয়ে নেই। তোমরা শিক্ষার্থী বন্ধুরা এবং তোমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীকে আমি আহ্বান করব, যে কোনো কলেজ পছন্দ করার আগেই আমাদের হারুন মোল্লা ডিগ্রি কলেজের ক্যাম্পাসটা একবার পরিদর্শন করুন, আমাদের শিক্ষকদের সাথে কথা বলুন, আমাদের লাইব্রেরি, আমাদের বিজ্ঞানাগার, আমাদের টিচার্স রুম, আমাদের ক্লাসরুম, আমাদের মাল্টিমিডিয়া সিস্টেম, আমাদের প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলতে পারেন, ভর্তি কমিটির আহ্বায়ক আছে এবং প্রতিনিয়ত এই শিক্ষকরা আছে এবং অফিস সব সময়ের জন্য 10টা থেকে 3টা পর্যন্ত খোলা আছে এবং অনলাইন ব্যবস্থা আছে। ওখানে গেলে কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং মনোরম পরিবেশ, কোলাহলমুক্ত পরিবেশ এবং 100% আপনার ছেলে মেয়ের নিরাপত্তার ব্যবস্থা আমাদের ওখানে আছে, যে সিকিউরিটির ব্যবস্থা আছে
যে কলেজ নিয়ে আপনার ছেলে মেয়ে কলেজে গেলে আপনার কোনো টেনশন থাকবে না হারুনুল্লাহ ডিগ্রি কলেজে ভর্তি হলে। যে আবার আমরা প্রায় গার্ডিয়ান মিটিং করি এবং সে গার্ডিয়ানদের আমরা মোবাইল ইনফর্ম করি যে ছাত্রছাত্রী না আসলে। এরকম নানামুখী অ্যাক্টিভিটি আছে আমাদের, কো কারিকুলাম আছে, পিকনিক আছে, স্পোর্টস আছে। আমরা বিভিন্ন শিক্ষার পাশাপাশি আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর উপর আমরা জোর দিয়ে থাকি এবং খেলাধুলারও বিষয় আছে। তাহলে এখানে কলেজটি মিরপুর 12 স্বাগত হাউজিংয়ের উত্তর পাশে, পল্লবী, ঢাকা 1216। এখানে অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন। তাহলে সব শিক্ষার্থী বন্ধুদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজ পরিদর্শন এবং তাদের পছন্দের তালিকায় রাখার আহ্বান জানাচ্ছি আমি। এরপর হারুনুল্লাহ ডিগ্রি কলেজের আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রাম মানবিক ও ব্যবসায় শিক্ষা চালু আছে, অলরেডি ভর্তি চলছে। এটাও কলেজের থেকে অনলাইন আবেদন করার ব্যবস্থা আছে। এর সমন্বয়কারী আমি নিজেই, আমার নাম্বার দেওয়া আছে। তাহলে এখানে অনেক শিক্ষার্থী আছে। গত বছর থেকে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 300 শিক্ষার্থী ভর্তি আছে, তারা পড়ালেখা করছে এবং অন্যান্য কলেজের তুলনায় আমাদের পাঠদান এবং এখানে শুক্রবারে ক্লাস। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান যে কোনো বছরের এসএসসি পাস বা সমমানের পাস হলে হবে, বয়সের কোনো বাধা নেই, যে কোনো বয়সের মানুষ এখানে ভর্তি হতে পারবে এবং পড়ালেখার সুযোগ আছে। এবং এটা একটি সরকারি একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেয় এবং এই সার্টিফিকেট নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আবার অনার্স মাস্টার্স সব রকম সে সুযোগ সুবিধা করতে পারে। যারা জীবনে যে কোনো কারণে পড়ালেখা থেকে দূরে সরে গিয়েছিলেন তারা ইচ্ছা করলে আবার, যদি আপনি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে অবশ্যই এইচএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে আপনি এখান থেকে এইচএসসি পাস করে আবার নতুন জীবন শুরু করতে পারেন। আপনার যে শিক্ষা জীবনের যে অপূর্ণতা ছিল সেটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেটা পরিপূর্ণ করতে সক্ষম। এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করতে পারবেন, ল করতে পারবেন, এই সুযোগ সুবিধাটা আছে। তাহলে আশা করি যারা এবছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল থেকে পাশ করেছে সেই সব শিক্ষার্থী বন্ধুরা আহ্বান জানাবো হারুনুল্লাহ ডিগ্রি কলেজের ভর্তি হওয়ার জন্য অনলাইনে। এবং কলেজ থেকে অনলাইন করার ব্যবস্থা আছে, বাইরে করলে অনেক খরচ এবং কলেজে গেলে আপনার কোনো খরচই হবে না, জাস্ট যেটা ফি, অনলাইন ফি, সেই ফিটাই লাগবে। আশা করি যারা পাশ করেছেন সেই সব শিক্ষার্থী বন্ধুরা আমাদের কলেজটিকে পরিদর্শন করবেন। ক্যাম্পাসটি পরিদর্শন করলে আপনাদের ভালো লাগবে। এত মনোরম পরিবেশে ঢাকা শহরে এত মনোরম পরিবেশ কলেজ পাওয়া খুব কঠিন। কোলাহল মুক্ত, একবারে আপনার কোনো গাড়ির কোনো সাউন্ড পাবেন না। পড়াশুনো লেখাপড়ার জন্য উত্তম একটা পরিবেশ এবং খুব ভালো লাগবে। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে চান এইচএসসি প্রোগ্রামে তাদেরকেও আহ্বান করছি সেই সব শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী তারা হারুনুল্লাহ ডিগ্রি কলেজকে পরিদর্শন করুন এবং কলেজ থেকে অনলাইনে আবেদন করুন এবং এখানে এইচএসসি ভর্তি হন। আশা করি আপনারা এখান থেকে আপনারা ইন্টারমিডিয়েট পাস করতে পারবেন এবং তারপরে এখানেও আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির প্রক্রিয়া আছে, এখানেও ডিগ্রি ভর্তি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবেন। তাহলে সবাইকে আমি আহ্বান জানাবো যে অবশ্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই হারুনুল্লাহ ডিগ্রি কলেজে ভর্তি হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি যে কথাগুলো বললাম সেটা একটি ভিডিও আকারে আমি দেখাচ্ছি আমাদের কলেজের সার্বিক চিত্র। তাহলে হারুনুল্লাহ কলেজের যে আমি বক্তব্যগুলো বললাম সেই বিষয়গুলো আমি একটু ভিডিওর আলোকে আমি উপস্থাপন করলাম। এর থেকে বাস্তবে আসলে হয়তো আরও ভালো লাগতে পারে। একটি ধারণা দেওয়ার জন্য আমি দিলাম যে আমাদের কলেজের বাস্তব চিত্র। তাহলে একটি বিষয় মনে রাখতে হবে আমাদের সর্বশেষে, যে সবার হাত সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে আমাদের সোনার বাংলাদেশ। তাহলে হারুনুল্লাহ ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আবার অন্য এক সময় আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।